বিষয়ে তোমাদ হয়ে পড়েছিল, লক্ষিন্দর হাতে তুলে দিয়েছি ওই পায়রা, আর সেই পায়রা পেয়ে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে। করে কুচক্ষি কানিরা আমার লক্ষিন্দরকে বিয়ের কথা বিস্মরণ করে দিয়েছি। বলেছিলাম না তোর সব চেষ্টা আমি ব্যর্থ করে দেব। সদাগর মশাই, আমার দাদু ভাই এখনো বিয়ের কথা ভুলতে পারেনি। লক্ষাইয়ের হস্ত হইতে গিরিবাজ পায়রা উড়ে পালিয়ে গেছে। লক্ষাই লক্ষাই আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। মহাশয় যা সত্য তাই বলছি। পুনরায় লক্ষিন্দরের বিয়ের বিষয় তোমার হয়ে পড়েছে। মন্ত্রী মহাশয়, আবার একটা যুক্তি বার করুন, যেন আপনার যুক্তি অনুসারে আমার লক্ষিন্দরের বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। আছে, আমার কাছে আরো যুক্তি রয়েছে। ওই পায়রা উড়ে পালিয়ে গেছে তো কি হয়েছে, এমন যুক্তি দেব এবার লক্ষিন্দর আর কোনোদিনও বিয়ের কথা বলবে না। হ্যাঁ, লক্ষাইয়ের জন্য একখানা সুন্দর স্বর্ণ গরুল বাটুল কিনে নিয়ে আসতে হবে। আর সেই বাটুল যদি লক্ষাইয়ের হস্তে দেওয়া যায়, তাহলে বাটুল নিয়ে আমাদের লবক্ষের বাগানে ওই পাখিগুলো ধরবে আর বিয়ের কথা ভুলেই যাবে। আর ওই পাখির মায়ায় পড়বে লক্ষিন্দর, বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয়, আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি লক্ষিন্দরের বিয়ের মত ভোলানোর জন্য ব্যবস্থা করুন। লক্ষিন্দরের স্বর্ণ গরুল বাটু তাই হবে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এ কি আমি স্বপ্ন দেখলাম নিশিযুগে? নিশিযুগে যেন আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে এসে বলে গেল, ওরে লক্ষিন্দর, নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে ছুটে যাও তুমি স্বর্ণবাটুল নিয়ে খেলাধুলো করতে করতে ওই মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার হবে প্রেমালিঙ্গন। কিন্তু আমি পিতা মাতার মুখে শুনেছি নিশিযুগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো এই মুহূর্তে বন্ধুকে ডেকে আমাকে স্বপ্ন সার্থক করতে হবে। ওই মান সরোবরে গিয়ে আমার বন্ধুকে ডেকে দেখি। বন্ধু বলিও, বন্ধু কি হলো বন্ধু? আমি স্বপ্ন দেখলাম। তুমি? হ্যাঁ, কি স্বপ্ন? আমি যদি তোমাকে নিয়ে ওই মান সরোবরে যাই, হ্যাঁ, সেই স্থানে একটি সুন্দরীর সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। তাই নাকি? দেখো, ওইটা আবার কেমন বন্ধু? তার মানে একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই বুঝি। হ্যাঁ, কিন্তু এদিকে আমিও স্বপ্ন খেয়েছি বন্ধু। স্বপ্ন খেয়েছো? হ্যাঁ, স্বপ্ন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা আমি ঘরে ভোরবেলা শুয়েছিলাম, আচ্ছা। এবার আমি স্বপ্ন দেখে গাছের মধ্যে উঠে পড়েছি। গাছের মধ্যে? হ্যাঁ, তাল গাছ। আচ্ছা, তারপর? এবার তাল গাছের মধ্যে উঠে স্বপ্ন দেখছি আমাকে পায়খানা লেগে গেছে। পায়খানা? হ্যাঁ, এইবার আমি মনে করছি বাথরুমে তো প্রত্যেকদিন পায়খানা করি, এই তাল গাছের উপর থেকে পায়খানা করলে কেমন দেখা যায়। আচ্ছা। এইবার আমি ওইখান থেকে পায়খানা করছি। ও বাবা, পায়খানা করার পর ঘুম থেকে উঠে দেখছি আমি বিছানায় পায়খানা করে দিচ্ছি। ছি, 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 ছি। একেবারে আমাবস্যা পায়খানা। আমাবস্যা নয়, বলে আমাশা। হ্যাঁ, পিছলা হ্যাঁ। শোনো বন্ধু, হ্যাঁ। এই যে বাটুল রয়েছে না, হ্যাঁ, এই বাটুল দিয়ে আমরা কি করবো জানো? এটা বাটুল? হ্যাঁ। ওদিকে দেখি দেখি দেখি, এটা কি করে বন্ধু? ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। এভাবে চালাতে গেলে নিজে নিজে মরবে। এটা পাখি মারা না মানুষ আর মারা? এভাবে নয়, এভাবে আমি বাটুল চালাইয়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয়
পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আবার পাখির কি বারু সহে না আমার বুক, দেখো দেখো দেখিতে লাগে সুন্দর। আবার পাখির কি বারু দেখে ভাটে বুক, দেখিতে লাগে যে সুন্দর। আবার চল বন্ধু খেলায়ও খেলিব, আবার চল বন্ধু খেলায়ও খেলিব। আবার পাখির কি বারু বন্ধু আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। সর্বনাশ, আজ আমার এই মুখ আমি কেমন করে দেখাবো? না, আজ আমার নিজের ভাবনা হয়ে আমার সাথে এত বড় কর্ম করতে পারলো। মানদা, আমি আর মানাদা নাই জানি না। তুমি কোথায় ছিলে মা? ওই হারাম দাদা কোথায় ছিলাম জানে? আনবেন না, ওরে মা, ওর মাকে বলে দিব আমি খাবো। আজ আমি রানী হয়ে আমার এত বড় সর্বনাশ হয়েছে। আজ যদি আমার শঙ্খপুরের কোনো প্রজারা শুনতে পায়, আমায় যেন ধিক্কার দেবে রে মা। তাই আমি কি বলি জানিস মা, তুই এই মুহূর্তে রাজপ্রাসাদে ফিরে যা। আমার এই পাপিষ্ঠ মুখ আমি আর কাউকে দর্শনে দিতে চাই না। এই মুহূর্তে আমি সরোবরের মাঝে আমার প্রাণখান আমি বিসর্জন করবো। আপনি মরে যেতে চাইছেন? যদি মরে যান তো আপনার কি ঘটনা হয়েছে লক্ষিন্দরের মা কি করে জানতে পারবে? লক্ষিন্দরের মার কাছে কি আমরা বিচার চাইবো? কি করবো? ও, তবে তুমি সেই চম্পালি নগরে যেতে চাইছো? হ্যাঁ চলেন। আমার ননদীকে তুমি বিচার দেবে? হ্যাঁ চলেন। তবে বিলম্ব নয় মা, এই মুহূর্তে যাবো আমি বিচার চাইতে। যেমন কুলাঙ্গার সন্তান সেই পেটে ধারণ করেছিল, এই মুহূর্তে যাব। চলো মা, আর বিলম্ব করবো না।
আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্বর্ণ বাটন নিয়ে তার বন্ধুকে নিয়ে খেলা করতে গেছি। সকালে বেরিয়েছি, এখনো সে ফিরে আসছে না। কিছুক্ষণ অপেক্ষা করি। মানদা, বসো মা। এই হচ্ছে আমার ননদীর রাজপ্রাসাদ। চাই হ্যাঁ, দাঁড়ান, আমি ডাকছি, দাঁড়ান। ওই বাড়ি, ওই বাড়ি। রানীমা, কে যেন বাইরে ডাকাডাকি করেছে, আমি গিয়ে দেখছি। একে কে তোমরা? না ওই মা, ওই মা। এই, আমি মা ওই মা না, তুমি কে? আমি এই বাড়ির দাসী। হারাম জাতি বেটি চেংড়া, তুই সর। কেন সরবো? আমাকে ডাক, দাঁড়াও, আমাকে ডাক। কে তুমি? এভাবে রাখছো? রাগে আমার এখানে এসে কেন রাগ দেখাচ্ছ আমাকে? খাবো না। বাপরে বাঁশের থেকে কুঞ্চি ধরো। তো হবে না। মা দাসী, রানীমা, কারা এসেছে? জানি না, বাইরে এসে আমাকে রাগ দেখাচ্ছে, গালাগালি দিচ্ছে। হ্যাঁ, গিয়ে দেখো তো। বেশ। সখী, সখী, মাথায় ঘোমটা নেই, তোর সুরসুরি শাশুড়ি আসছে, মাথায় ঘোমটা নেই। কে? না ওই মা, ওই মা। কে তুমি? আশ্চর্য তো। দাঁড়াও দাঁড়াও, পাটা খুঁজে পাচ্ছি না তো। আমাকে চিনতে পারলেন না? আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি চিনতে পারলেন না আমাকে? না না না, আমি হচ্ছে কন্যা যাত্রী। তুমি কন্যা যাত্রী? হ্যাঁ, বিয়ে বাড়ি। এসব বলছো কি? বিয়ে বাড়িতে বউ বাদ হয়েছিল, খুব নাচেছি একবারে, পাছারে পাছারে পাছারে। আহ! কন্যা যাত্রী? হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে পাগলিনীর মতো। পাগল। আমি আবার তাতে তাতে নৃত্য করবো এখন, জানেন? শেষ হয় না আপনার বৌমা নেই? আপনার ছেলে লক্ষিন্দর বিয়ে করেছে। আমারই লক্ষিন্দরী বিয়ে করেছে? এসব পাগলের মতো বকছো কি? আমি পাগল? বিয়ে বাড়িতে একটু বিয়ার বেশি খেয়ে নিচ্ছি, তো জন্য পাগলি হয়ে গেছি। আমার সন্তানকে আমি বিয়ে দিলাম না, আর আমার আমার লখায় বিয়ে করেছে? চুপি চুপি করে বিয়ে করেছে আপনার ছেলে। বৌমা দেখবেন, বৌমা না দেখলে বিশ্বাস করবেন না, আসেন। তো মুখ দেখানে একটা আংটি দিবেন। হ্যাঁ, একটা আংটি দিবেন, একটা ছোট্ট গুলো একটা। শঙ্করবাজার মায়ের মুখ হয়ে গেল। আসুন, আমাদের আশপাশে অনেকদিন পর এলেন। আসুন আসুন, আসন গ্রহণ করুন। আর অমন করি তোমায় রঙ্গ দেখাতে হবে না ননদী। কি বলছে? সত্যি করে বলো তো, তোমার ছেলে লক্ষিন্দর সে কোথায় গিয়েছে? আমার সন্তান তার বন্ধুকে নিয়ে স্বর্ণ বাটন নিয়ে খেলা করতে গেছে। তাই কেন? ও, তোমার ছেলে খেলাধুলো করতে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই ননদী, তোমার ছেলে খেলা করতে গিয়েছি না সেই নারী হরণ করতে গিয়েছে? বলতে বলে মুখ সামনে কথা বলবেন, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ননদী, হ্যাঁ হ্যাঁ। আমি আমার মুখে লাগাম দিয়ে কথা বলবো? এর জন্য বলি যে চোরের মায়ের বলো বলা, তুমি চুরি করবে আর তুমি তুমি আমার সঙ্গে গলাবাজি করছো। বলতে বলে আপনি কোথাও বেড়ে যাচ্ছেন। ছি ছি ছি, এই কথা বলতে আপনার লজ্জা করছে না? ছি। তবে কি হয়েছে জানো? কি হয়েছে? আজ ভোরের বেলায় আমি ছুটে গিয়েছিলাম সেই দিকে সরোবরে স্নান করবার জন্য। লক্ষ্মীন্দর আমায় কি করেছে জানো তুমি? কি করেছে আমার তবে সন্তান? তুমি যদি না, তোমার কাছে না বলি তুমি কেমন করে বুঝবে? হ্যাঁ, তুমি আমায় শোনাও। আমার সন্তান কি করেছে? ছি ছি ছি, আমাকে নিচু করার জন্য এই চম্পকনগরে এসেছেন আমার সন্তানের বর্তমান বন্ধুর জন্য? ছি ছি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ও বলি না নদী, একই তো মা ছেলে ব্যবহার, ও কি ও রে ও। গিয়েছিলাম সরোবর
ভাই করলো অপমান। গিয়েছিলাম আমি সরোবরে স্নানি করিবার পরে পথের মাঝে লোকাই আমি করি অপমান। আরো কি করেছে জানো? আমার লক্ষ্মীন্দর কি করেছে? তোমার ছেলে লক্ষ্মীন্দর নাতি নিল আপন পারু তোমাইল মন সর্ব জাতির কুল। মিথ্যা কথা বলছে। কিছুদিন হতে পারলো। কাজ করতে পারে না। ছি, ছি, ছি। এই কথা বলতে আমরা লজ্জা করছি। আমি বুঝতে পেরেছি। বৌদিমণি, আমার দাদা বাড়িতে নেই, উনি বাণিজ্যে গেছেন। বাড়িতে তো কেউ নেই, বাড়ি ফাঁকা, আপনি একা। কোন পুরুষের সাথে আপনি সাক্ষাৎ করতে গেছিলেন? এই কথা বলতে আপনার লজ্জা করছে না? ছি, ছি, ছি। আপনি এত ছোট, এত নিচু পথে নেমে গেছেন। বাহ, চমৎকার ননদী, চমৎকার। তুমি আমায় এই বাণী শোনালে ননদী। সত্যি তোমার দাদা বাড়িতে নেই? কি বললি? আমি সকালবেলা স্নান করতে যাইনি, আমি ওই দিঘি সরোবরে পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। তুমি আমার নামে এত বড় কলঙ্ক লটাতে পারলে? এই ননদী, তবে ভুলে গেছো তুমি পূর্বদিনের কথা? আমার বন্ধু, তোমার স্বামী সে নাকি বাণিজ্যে গিয়েছিল, তারপর তুমি লক্ষ্মীন্দরকে জন্ম দিয়েছিলে। আমার নন্দু বাড়িতে এসে লক্ষ্মীন্দরকে মেনে নিতে পারিনি, এর লাগিয়ে তোমাকে বনবাসে পাঠিয়েছিল। তবে কি আমি জানবো সেই লক্ষ্মীন্দর যারো আমার নন্দুর নয়? ছি, ছি, ছি। এসব আপনি বলছেন কি? পুত্রহীনাহী, যার জন্য পুত্রের মুখ দেখতে আসে পেলেন না, ছি, ছি, আর কথা বলতে এসেছেন। সনকা, বাড়িতে এত চিন্তা চলেছে। ওকে বৌঠান, তুমি এইভাবে পাগলের ভেসে এসে আবার মহারানীর সঙ্গে তর্ক বিতর্কে কেন জড়িয়ে পড়েছো তোমরা? কি হয়েছে জানো ভাই? আজ তোমার লখাই আমার সঙ্গে কুব্যবহার করেছে। আমার লক্ষেন্দর হ্যাঁ, এর জন্য আমি বিচার চাইতে এসেছি। কি করেছে আমার লক্ষেন্দর? দেখো, আমাকে তুমি দেখো। গিয়েছিলাম আমি সাত সকালবেলা স্নান করতে দিঘি সরোবরে। লক্ষ্মীন্দরকে আমি কতবার বুঝিয়ে চড়ি লখাই আমি যে তোর মামিমা। সে আমার কথা না শুনে আমার সঙ্গে যেন সে কুব্যবহার করেছে। দেখো, আমার কেশ এলোমেলো করেছে, কর্ণের পাশা ভেঙেছে, গলার মালা ছিঁড়েছে, হ্যাঁ আমার কাঙ্ক্ষের কলস ভেঙেছে। বৌঠান, এ দেখো, আমার শারীর অঞ্চলও ছিঁড়েছে। আমার ননদী আমায় বড় বড় কথা বললো, আমায় বদ্ধা নারী বললো। বা শুনে খুব ভালো লাগলো ননদী। আমি বান্দা সবাই জানি, আমার এক দোষ। আর তুমি যে 6 সন্তানের জননী, তোমার হচ্ছে 6খানি দোষ। 1-2 করে 6 সন্তান খেয়েছো, তুমি মরতে পারোনি, তোমার মরণ হয়নি। বৌঠান, মরবে কেমন করি? যতক্ষণ না লক্ষ্মীন্দরের মাথা তুমি চিবিয়ে না খাবে, ততদিন তুমি শ্মশানে যাবে না। বৌঠান, চুপ করো। আরে ননদী, এতই যদি তোমার ব্যবসা করার ইচ্ছা হয়, বাইরে কেন? তোমার ঘরে তো 1-2 করে 6 পুত্র রয়েছে সাদা কান পরে, তাদের সঙ্গে লাগিয়ে দাও না। সনকা, আমাদের লখাই কোথায়? আমাদের লক্ষ্য তো নেই গো। লক্ষিন্দর যে দিনের পর দিন আমাদের কাছে থেকেও আমাদের বড় হয়ে গেছে, এই কখনো আমরা পরিকল্পনাও করতে পারিনি যে দুধের বালক। এতদিনে লক্ষিন্দরকে ভেবেছিলাম
যে লক্ষিন্দর আমার এখনো নাবালক, কিন্তু সে যে মনে মনে নাবালক থেকে সুবালক হয়ে গেছে আমি কখনো বুঝতে পারিনি। ওঠান লক্ষিন্দর আমার যখন তোমার সঙ্গে কুব্যবহার করেছে, আমি চম্পকনগরের অধীশ্বর, আমি নাই বিচারক, সূক্ষ্ম বিচার করবো লক্ষিন্দরের। শোনকা, বলো। আমি লক্ষিন্দরে বিচার করতে চাই, কিন্তু লক্ষিন্দরে ময়ে পড়ে আমার বিচার কিন্তু তুমি সভ্য করতে দেবে। তাই লক্ষিন্দর যখন তার মামিমাকে হরণ করেছে, যখন তার মামিমার পরিচয় দিয়ে এই মুহূর্তে লক্ষিন্দরের সাজা, এই মুহূর্তে লক্ষিন্দরের সাজা অন্ধকার কারাগার। দাঁড়াও নন্দ, কেন? লক্ষিন্দরের বিচার তোমরা করবে না, লক্ষিন্দরের বিচার একমাত্র আমি করব। বৌঠান, হ্যাঁ, বেশ, আমার বিচার যখন তোমার চিরধার্য নয়, আমার চম্পক নগরীর বিচারের সিংহাসন ক্ষণেকের দাঁড়ায়, ক্ষণেকের জন্য আমি তোমাকে দান করছি। তুমি সূক্ষ্ম বিচার করবে লক্ষিন্দরের হয়ে। আমি তোমার আদালতের কাঠগড়ায় আসামি হয়ে থাকতে চাই। শোনো ভাই, আমি এবারে বলছি, তোমরা কর্ণপাত করে শোনো। লক্ষিন্দরকে আজ আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। আমার কি শর্ত বৌঠান? এই শর্ত পালন করতে পারবে? নিশ্চয়ই পারবো বৌঠান। তোমাদের ছেলেকে 7 দিনের মধ্যে বিবাহ দিবে। বৌঠান, হ্যাঁ, বলো দেবে। আর যদি 7 দিনের মাঝে বিবাহ না দাও, তাহলে তোমাদের সন্তানের মরা মুখ দর্শন করবে। বিচার করে গেলেন। ওগো ঠাকুর, এই কথা শোনার আগে কেন আমাদের মস্তকে বজ্রাঘাত হলো না? চুপ করো সরকার। কথা দিয়েছি বৌঠানের বিচারে আমি মেনে নেব। কপালে যা আছে তা হবে। লক্ষিন্দরে বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই যে লক্ষিন্দর তার মামিমাকে হরণ করেছে না জানি। এইভাবে লক্ষিন্দরে বিবাহ না দিয়ে আমি যদি আমার চম্পকনগরের প্রাসাদে রেখে দেই, না জানি আমার কোনো চম্পকনগরের পূজা বর্গর গায়ে যদি হাত তুলে ফেলে, আমি হয়তো আর উঁচু মাথা করে আমার চম্পকনগরে থাকতে পারবো না। আমার উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, লক্ষিন্দরের বিবাহ নিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। এই মুহূর্তে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই। বেশ, লক্ষিন্দর করে এত অন্যায় করতে চলেছে, আমরা বাবা মা হয়ে কি করে সহ্য করব? আমরা কি করে বইব? আমরা সইতে পারবো না স্বামী, তুমি তাই করো। আরে বিলম্ব করে নি, এই মুহূর্তে লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করো। যাও সোনাকা, তুমি অন্তপুরে কিছুক্ষণে বিশ্রাম করো। সেবাই